মাইয়া জন্মাইছে? হ, ফুটফুটে একখান মাইয়া। হেরে কও মাইয়া নিয়া বাপের বাড়িতে উঠতোয়, আমার বংশ রক্ষা করবা পারবার না। হে কি কন দুলা ভাই, মাইয়া হইল ঘরের লক্ষ্মী। তুমি কি বুঝবা? নিয়ে যাও তোমাকে বইন রে, আমি তারে সাইরা দিলাম। দুলা ভাই, আপা এখনো অসুস্থ, আর আপনে? কোনো কথা না, নিয়া যাইবা তোমার বইন রে। এসব কথাই আতুর ঘর থেকে শুনছিল জহুরা। মেয়ের দিকে তাকিয়ে এত মাসের কষ্ট ভুলে গিয়েছিলেন তিনি। ভেবেছেন মেয়েকে দেখলে তার স্বামী রহিমের প্রাণ জুড়াবে, কিন্তু সে তো ছেড়ে দিল। জহুরা নীরবে মেয়েকে কোলে তুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বের হয়ে গেলেন আতুর ঘর থেকে। এটা দেখে জহুরার বোন তাহেরা হায় হায় করে উঠল। আপা, করো কি করো কি? তুমি বাহির হইলা কেন এই অবস্থায়? আমি সব শুনছি বইন, চল জায়গা। মেয়ের মুখখানাও দেখলেন না তিনি। দেখলে মন জুড়াই তোরে, থাক চল তাহেরা। আপা, এখনো তুমি অসুস্থ? কি হয়েছে তাতে? চল বইন, এই বাড়ির ভাত আমার সোনার টুকরা মাইয়ার কপালে নাই। খাড়াও, গাড়ি ডাকি। এত রাইতে কেমনে পামো কিনা দেহি। তাহেরা চোখ মুছতে মুছতে রিকশার জন্য চলে গেল। জহুরা এটুকুনি মেয়ের দিকে তাকালেন। আম্মা জান, চিন্তা কইরো না, তোমার কোনো কিছুর কমতি রাখুম না আমি। তুমি আমার পরি। এইডি ঠিক আছে, তোমার নাম পরি রাখমু আমি। আমার পরি। তোমার আব্বা একটু অভিমান করছে, তোমারে দেখে নাই তো তাই, দেখলে বুকে জুড়াইয়া নিত তোমারে। এরই মধ্যে তাহেরা রিকশা নিয়ে চলে এলো। রহিম শেখ গ্রামের অনাথ ছেলে। তার বাবা মা যুদ্ধের সময় মারা যায়। সে বেঁচে আছে বাপদাদার ভিটে আঁকড়ে ধরে। অত্যন্ত ভদ্র ছেলে বলে গ্রামের সবার কাছে পরিচিত। কখনো তাকে কেউ কোনো উপদেশ দিলে সে তা মাথা পেতে গ্রহণ করত। গ্রামের অন্য ছেলেদের মতন কোনো নেশা করত না, পানটুকুও খেত না সে। জহুরা ছিল তার বাবার আদরের বড় মেয়ে। দুই মেয়ে আর দুই ছেলে নিয়ে সুখের সংসার তারেক ভূঁইয়া আর ছামিলা বেগম। জহুরা তাদের বেশি আদরের সন্তান। সব কাজ একা হাতে সামলাতো। ছোট ভাই বোনদের সুবিধা অসুবিধা দেখতো সে। ছমিলা খাতুন ঘোড়ানি রোগী, সারা বছর ঘোড়ানির জন্য উঠতে পারে না। সংসারটা টিকিয়ে রেখেছে জহুরা। রহিম শেখ জহুরাকে বিয়ের প্রস্তাব দেয় এলাকার মাতব্বরের হাতে। তারেক ভূঁইয়া এক কথায় রাজি হয়ে যান। সবাই যৌতুক চায়, কিন্তু রহিম কোনো যৌতুক নেয়নি। সে বিয়ের রাতে জহুরাকে বলেছিল, হুনো বউ, সবা বউরে বাপের থাইকা এই সেই নেয়, আমি কিচ্ছু নি নাই। আমি আমার বইয়ের থাইকা নুমু, তুমি শুধু আমারে একখান পোলা দিবা, তোমারে রানীর মতন রাখমু। রহিম শেখের মাথায় ধরে না, বউয়ের এত যত্ন আত্তি করার পরেও একটা ছেলে দিতে পারলো না। এই বউ রেখে লাভ নেই। পরের দিন পঞ্চায়েত বসে। সবারই এক কথা, রহিম শেখ এত ভালো ছেলে, এত যত্ন করে রেখেছে জহুরাকে, তাও জহুরা ছেড়ে দিতে পারল না। জহুরাকে ছেড়ে দেওয়াটা সবাই সমর্থন করলো। জহুরা কোনো কথা বলেনি, সব মাথা পেতে নিয়েছে। তারেক ভূঁইয়া একবার বলতে চেয়েছিল, মাইয়া হয়েছে তো কি হয়েছে, সৃষ্টিকর্তার দান না, কিন্তু কিছু বলেননি। তিনি জানেন তার কথা ধোপে টিকবে না। তার এই মেয়ে দুইটাই তো সংসারের সব করে, তাহলে জহুরার মেয়ে হয়েছে তাতে দোষের কি? তারেক ভূঁইয়া চুপচাপ জহুরাকে নিয়ে বাড়ি চলে যান। শমিলা খাতুন এই খবর শুনেই ঘুরে পড়ে যান। জহুরা পরীর দিকে তাকায়। শুনো মাইয়া, তোর কোনো কিছুর কমতি রাখুম না আমি, তুই চিন্তা করিস না। তোর মা আছে না তোর লগে, কে কি কইছে আমারও তো চিন্তা নাই। তুই বড় হবি, অনেক বড় হবি। তোর বাপের সামনে দিয়ে যেদিন যাবি, সেদিন তুই মানুষের মতন মানুষ হবি, নিজের পরিচয় গড়বি। এই বলে মেয়ের মুখে চুমু এঁকে দেয় জহুরা। দুদিনের বাচ্চাটা ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হেসে ওঠে। জহুরা তার মেয়ের নামকরণের সার্থকতা খুঁজে পায়। পরীর মতোই মেয়েটা। জহুরা বাপের বাড়ির নদীটি খুব কাছে। এই নদীটা দিন দিন পরীর মতোই বড় হচ্ছে, কিন্তু পার্থক্য হলো পরী বড় হচ্ছে দেখে জহুরা খুশি হচ্ছে, আর নদীর বড় হওয়া দেখে শঙ্কিত হচ্ছে। পরী 6 বছরে পা দিয়েছে। বাবা বলে যে কিছু হয় তা পরী জানে না। জহুরার বাবা মা গত হয়েছেন 2 বছর, পরপরই দুজন চলে যায়। তাহেরার বিয়ে হয়েছে, শহরে থাকে তাহেরা। জহুরার 2 ভাই বিয়ে করে আলাদা আলাদা বাড়ি করেছে। জহুরা থেকে গেছে তার বাবার বাড়িটাতে।
কাঁথা সেলাই করে বিক্রি করে। সে বাড়ির সামনে সবজির বাগান আর ফুলের নার্সারিও করেছে। কোনো রকমে চলে যাচ্ছে দিন, কিন্তু জহুরার চিন্তা বাড়ছে। নদীর ভাঙন শুরু হলেই তার বাপের ভিটা আর রক্ষা করা হবে না, চলে যাবে নদীর বুকে। তখন এই মেয়েকে নিয়ে কই যাবে সে? রহিম শেখ বিয়ে করেছে, পরপর 3টে ছেলে হয়েছে। সবাইকে দেখানোর জন্যই মনে হয় সে 3 ছেলেকে নিয়ে বের হয় সব সময়। একটাকে কোলে নিয়ে আর দুটোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাজারে ঘোরে। তার মুখে সারা দিন হাসি লেগে থাকে। জহুরার জন্য বিয়ের প্রস্তাব এসেছিল। মাতব্বরের ছেলে মুহিত শহরে পড়াশোনা করে বড় চাকরি করে। সে প্রথম থেকেই জহুরার জন্য পাগল ছিল, কিন্তু জহুরার বিয়েটা হুট করে হয়ে যায়। মুহিত জহুরার সুখের কথা ভেবে আর এ বিষয়ে কথা পারেনি, কিন্তু যখন শোনে মেয়ে হওয়ার অপরাধে জহুরাকে ছেড়ে দিয়েছে তার স্বামী, তখন মুহিতের মেজাজ খারাপ হয়। কিন্তু তার বাবা তাকে এ বিষয়ে কথা বলতে দেয়নি, কারণ আর সবার মতো মাতব্বর সাহেবও বিশ্বাস করেন মেয়ে দিয়ে কোনো কাজ নেই। মুহিত যখন মাতব্বর সাহেবকে বলে যে জহুরাকেই বিয়ে করতে চায়, তখন মাতব্বর সাহেব আকাশ থেকে ভেঙে পড়ে। অনেক কথা বলেও যখন বোঝাতে পারেনি ছেলেকে, তখন তারেক ভূঁইয়ার কাছে প্রস্তাব নিয়ে যায়। জহুরার কানে যাওয়া মাত্রই জহুরা বলে দেয়, চাচা মিয়া এসব আর কইবেন না, আমার মাইয়ারে নিয়া একাই থাকমু, আমি আর বিবাহ করুম না, আপনের ছেলেরে বইলা দেবেন, আমার পক্ষে সম্ভব নাই কাজ করা। আর আব্বা আপনারেও কই, যদি আমারে আর আমার মাইয়ারে বোঝা মনে হয় তাহলে কইয়া দেন, আমরা জামুগা, তাও বিবাহ করতে করবন না। এরপর কথা আগানোর কোনো পরিস্থিতি থাকে না। মুহিত শহরে চলে যায়। আবার অনেক জোর করেও মুহিতকে অন্য জায়গায় বিয়ের জন্য রাজি করাতে পারেনি কেউ। বর্ষার শুরুতেই নদীর পাড়ে ফাটল দেখা যায়। জহুরা প্রতিদিন কমপক্ষে 100 বার চেক করে আসে আর ভয়ে কেঁপে ওঠে। এইবার আর রক্ষা নেই তার। জহুরা সব জিনিসপাতি গোছাতে লাগে, চোখ দিয়ে অনবরত পানি গড়ায়, আর পরি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুছে দেয়। পরির কেন জানি মায়ের কান্নাতে কান্না আসছে। 6 বছর বয়সেই মেয়েটার আচরণ বড়দের মতন। বড় বড় দুটো চোখে জল টলমল করলেও গড়িয়ে পড়তে দেয় না। মা দেখলে কষ্ট পাবে যে। জহুরা ভাবছে আপাতত তার ভাইদের বাড়িতেই উঠবে, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। ভাইদের বাড়িতে উঠলেও সে টের পায় এখানে তার উপস্থিতি সবাই বিরক্ত। জহুরার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই ভাইদেরকে তো সেই পেলে বড় করেছে, সুবিধা অসুবিধা সব জহুরাই দেখেছে। এখন জহুরাকেই এরা বোঝা মনে করছে। সেই রাতেই জহুরার ঘরটা নদীর তলায় বিলীন হয়ে যায়। পরদিন সকালে গ্রামের অনেক মানুষ এসে জহুরাকে খবরটা দেয়, কিন্তু গিয়ে দেখার মতন সাহস জহুরার নেই। সে যায়নি। সেদিনের খবর পেয়ে তাহেরা হাসে শহর থেকে এসে। সেও বুঝে যায় জহুরার উপস্থিতিকে ভাইয়েরা কেমন চোখে দেখছে। তাহেরা একটা প্রস্তাব রাখে জহুরার কাছে, আপা তুমি আমার লগে শহরে চলো, শহরে গেলে কামের অভাব নাই, সেইখানে তোমার নকশি কাঁথার দাম মেলা, আর পড়িও ভালা স্কুলে ভর্তি করাইতে পারবা, আমার বাসাতেই উঠবা, পরে তোমার যদি অসুবিধা হয় তুমি নিজে বাসা নিয়ে নিতে পারবা। না রে, এই গ্রাম ছাইরা যাইতে মন চায় না। আপা জেদ কইরো না, পরির কথা ভাইবা অন্তত রাজি হও। আমি ভাইবা দেহি, কালি জানাইবা, আমি কাইলি জামুগা। জহুরা খুব চিন্তায় পড়ে। এই গ্রাম তার শৈশব কৈশোরের সঙ্গী, কিভাবে এই গ্রাম ছেড়ে যায়। তারপর আবার ভাবে গ্রাম কই থাকবে সে, গ্রামের সবাই তাকে অন্য চোখে দেখে, স্বামী ছাড়া মেয়েরা অপয়া, অন্যদের কথায় আর কি বলবে, নিজের ভাইরাই তো ওকে সহ্য করতে পারে না। পরের দিন তাহেরাকে সে বলে দিল যে সে শহরে যাবে। তাহেরার সাথে সেদিনই জহুরা আর পরি শহরের উদ্দেশ্যে রওনা দেয়, এক অজানা ভবিষ্যতের দিকে। জহুরা নকশি কাঁথার কাজ শুরু করে, কিন্তু দিন দিন পরিবর্তনের সাথে সাথে কাঁথার চাহিদাও কমতে থাকে। বাজারে কত সুন্দর মখমলের পাতলা চাদর থাকতে কে কেনে নকশি কাঁথা। জহুরা গার্মেন্টসে কাজ নেই, কোনো রকমে চলার জন্য যথেষ্ট। পরীকে স্কুলে ভর্তি করায়। কয়েকদিনের ভিতরেই পরী সবার প্রিয় হয়ে ওঠে। পরীর লেখাপড়ার মেধা যেমন ভালো, তেমনই সবার সাথে মেশার ক্ষমতাও দারুণ। প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে স্কুলে পরিচিত হয়ে ওঠে। এভাবেই সুখে দুঃখে দিন কাটে মামের। এর মধ্যে আলাদা বাসা নেই জহুরা। বোন আর বোনের জামাইয়ের ওপর কয়েকদিন আর প্রেশার দেওয়া যায়। তাহেরা পরীকে দেখতে প্রায় আসে।
তাহেরার কোনো বাচ্চা হবে না, তারপরেও তাহেরার স্বামীর কোনো আফসোস নেই। এইসব জহুরাকে ভাবায়। তার তো একটা মেয়ে হয়েছে, তাহেরার শেষ বয়সে কি নিয়ে থাকবে? তাহেরাকে দত্তক নিতে বলে জহুরা, কিন্তু তাহেরার মন সায় দেয় না। নিজের সন্তান যেমন নিজের আপন হবে, অন্যের সন্তান কি এরকম হবে? জহুরা পরীকে নিয়ে যে বাসায় থাকে তা টিন শেডের, ঘরে কোনো খাট বা আসবাবপত্র নেই। মা মেয়ে মেঝেতেই বিছানা করে ঘুমায়। সন্ধ্যায় পড়ি সেই বিছানাতেই পড়ে বসে সন্ধ্যায় পড়ি সেই বিছানাতেই বসে পড়ে, আর খাবারও খায় একই বিছানায় বসে। পড়ি পড়তে পড়তে কত প্রশ্ন করে জহুরাকে। মাঝে মাঝে জহুরা ধমকে ওঠে, পড়া পড়, এত প্রশ্ন কিসের? পড়ি খিলখিল করে হেসে ওঠে। জহুরা কড়া চোখে মেয়ের দিকে তাকায়। খুব দুষ্ট হয়েছে মেয়ে। পরীর স্কুলে প্রতি মাসে গার্জেন কল হয়, তখন সবার বাবা মা গেলেও পরীর শুধু মা যায়। এ নিয়ে পরীকে তার ক্লাসের মেয়েরা প্রশ্ন করলে পরী তাদের জবাব দেয়, মা যখন আমার সব দায়িত্ব নিতে পারছে, তাহলে বাবার কি দরকার? মাই আমার গার্জেন। জহুরা যখন দেখে প্রতিটা বাচ্চা বাবা মায়ের মাঝখান দিয়ে নেচে নেচে যায়, তখন পরীর দিকে তাকালে তার কষ্ট হয়। অথচ পরীর কোনো ভাবান্তর আছে বলে মনে হয় না। পরীর ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষার সময় একদিন জহুরা কাজ থেকে এসে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে বাসার সামনে। বাড়িওয়ালার কথা হচ্ছে এখনই বাসা ছেড়ে দিতে হবে, আরো বেশি ভাড়ায় একজনকে ভাড়া দেবে সে। জহুরা রেগে গেল। কি কথা, আগে বইলে রাখতেন। এত বছর এখানে থাকি, সব সময় ভাড়া দিয়ে আসি, তার এই প্রতিদান? অত শত বুঝি না, আমার নিজের লাভ বুঝি। ভালোই ভালোই বের হয়ে যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। জহুরা অসহায় বোধ করে। তাহেরাকে খবর দেয় সে। তাহেরা এসেও অনেক বোঝায়, কিন্তু বাড়িওয়ালার এক কথা। কত ভাড়া দিলে মানবে তা জিজ্ঞেস করে। বাড়িওয়ালা যা দাম বলে তা দিয়ে আসলে জহুরার পক্ষে সম্ভব না। জহুরা জিনিসপাতি গুছিয়ে তাহেরার সাথে তার বাসাতেই ওঠে। পরী তো পরীক্ষা দিয়ে সে জহুরাকে খুঁজবে, তাই জহুরা নিজের পরী স্কুলে গেল। পরী মাকে দেখে খুশি হয়। মা কখনো নিতে আসে না তাকে, আজ এসেছে দেখে খুব খুশি হলো। কিন্তু মায়ের মুখটা মলিন দেখে কিছু সন্দেহ হয়। মা, কি হয়েছে? বাড়িওয়ালা বের করে দিল। সে কি, সেদিনই তো ভাড়া দিয়ে দিলে। ভালো ভাড়া দেবে অন্য পার্টিরে, তাই বলে পুরনো লোকেদের চলে যেতে হবে? কি করব আর, আমি কমপ্লেন করব। মাসের মাঝখানে এভাবে বের করে দেওয়ার কোনো নিয়ম নেই। থাক, বাদ দে, তোর খালার বাসায় উঠলাম। বাদ দেবো কেন মা, এরকম তো সুযোগ পেয়ে যাবে। বেশি কথা বলিস না, আমরা মেয়ে মানুষ, চাইলেই অনেক কিছু করতে পারি না। মা মেয়ে তাহেরার বাসার সামনে গিয়ে দেখে বাড়িওয়ালা বসে আছে, বিধ্বস্ত মুখ, চোখে ভয়। জহুরাকে দেখেই দৌড়ে এসে পায়ে ধরে। আমাকে মাফ করে দেন, আপনি ভাড়া না দিলেও চলবে, আপনি বাসায় ওঠেন, আমাকে বাঁচান। জহুরা স্তব্ধ হয়ে গেল। কি করেন আপনি? বয়সে আমার বড়, আপনার লাভের জন্যই তো ছাড়তে বলেছেন। না, কোনো লাভের দরকার নাই আমার, জীবন বাঁচান ফরজ, আগে জীবন বাঁচাই। আপনি বারবার এক কথা বলছেন, বাঁচবো মানে কি? আমারে একজন ধুমকি দিয়েছে, এই যে দেখেন, মুখ দেখেন, হাত দেখেন, কেমন মারা মারছে। কে? জানি না, আমাকে চোখ বেঁধে ইচ্ছে মতো মারলো, আর বলেছে আপনার সাথে বেয়াদবি যেন না করি। আচ্ছা, আপনি চান না আগে বলেন, আমার বাসাতেই উঠবেন? আমারে মাফ করে দিচ্ছেন বলেন, তারপর যাব। আচ্ছা, মাফ করেছি, আপনি বাড়ি যান। বাড়িওয়ালা চলে যায়। জহুরার পরি অবাক হয়, কে ধমকি দিল? পরি মনে মনে স্বস্তি অনুভব করে। এই শহরে তাদের মাথার উপর কেউ আছে, আর ভয় লাগে না পরীর। মনে মনে সেই অচেনা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায়। দেখতে দেখতে পরি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেয়। ভালো রেজাল্ট করার পর জহুরার মাথায় নতুন চিন্তা আসে। কলেজে ভর্তির টাকা, মেয়েকে ভালো কলেজে পড়াবে, কিন্তু টাকা? প্রতি মাসে কলেজ ফি, আসা যাওয়ার খরচ, খাতা বইয়ের খরচ, সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। পরি মায়ের চিন্তার ব্যাপারটা বুঝতে পারে। পরি টিউশনি করার কথা চিন্তা করে, কিন্তু জহুরার কথা হচ্ছে টিউশনি করালে পড়ালেখার ক্ষতি হবে। এর মধ্যে একদিন অচেনা নম্বর থেকে কল আসে। লোকটা নিজেকে কোনো এক ভালো কলেজের প্রিন্সিপাল বলে পরিচয় দেয়। পরি ভালো রেজাল্টের কারণে আমরা তাকে ফ্রিতে পড়াশোনা করানোর চিন্তা করেছি, কিছু ফর্মালিটি আছে, কাল বা পরশু এসে দেখা করবেন। কিন্তু আমরা তো আপনাদের কলেজে আবেদন করিনি। আবেদন করা হয়ে গেছে, তা নিয়ে চিন্তার কিছু নেই, আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসবেন। জহুরা শুকরিয়া আদায় করে, কিন্তু পরীর খটকা লাগে। কেউ তো একজন আছে যে তাদেরকে এভাবে সাহায্য করে যাচ্ছে। পরী কলেজ যায় নিয়মিত, সব ঠিকঠাক, কিন্তু বিপত্তি বাঁধে সবার সাথে মিশতে। সবাই হাইফাই ফ্যামিলির,
পরি সুন্দর, সবার সাথে মিশতে চায়, কিন্তু সে ভয় পায়। এদের সাথে মেশা মানে প্রচুর খরচ করা। এর মধ্যে পরি চোখ যায় এক মেয়ের দিকে। চুপচাপ মেয়ে, প্রথম দিন থেকেই চুপচাপ, এক কোণে বসে থাকে। পরি সাহস করে সেই মেয়ের সাথে কথা বলতে চায়। আমি পড়ি, তুমি? সায়নী। তোমার পাশে বসতে পারি? জায়গা খালি, বসতে পারো। সেদিন আর কোনো কথা হয়নি। মেয়েটা কথা বলেনি, পরিও কথা খুঁজে পায়নি। পরের দিন পরি কলেজে এসে দেখে তার জন্য সায়নী জায়গা রেখেছে। পরি আসার পর সেখানে বসতে দিল। পরি মুচকি হাসলো, তবে সারাদিন আর কথা হলো না। টিফিনের সময় সায়নী আইসক্রিম কিনে এনে দেয়, পরীকে দিল। পরি ভয় পেল, সাথে লজ্জাও হলো। সায়নীকে সে কি দেবে? জহুরাকে বাড়িতে গিয়ে বলার পর পরের দিন জহুরা খিচুড়ি রেঁধে দিল। সায়নী সেই খিচুড়ি খেয়ে কেঁদে দিল। জানো, মায়ের হাতের খাবারের কথা মনে পড়ল। তোমার মা এখনো রাঁধে না? মা নেই। সরি সায়নী, তোমাকে কষ্ট দিতে চাইনি। আরে কষ্ট কিসের? মা মরে যায়নি, মা চলে গেছে। কেন? সায়নী বলতে শুরু করে নিজের কাহিনী, আর একটা সংগ্রামের কাহিনী। আমার বাবা মায়ের বিয়ে হয় রিলেশন করে। আমাদের নানাদের পরিবার মেনে নেয়নি, কারণ বাবা তখন বেকার, দাদার অঢেল সম্পত্তি। বিয়ের পর দুজনে দেশে দেশে ঘুরেই কাটিয়ে দিল কয়েক বছর। বাচ্চা পরে নেবে, আগে লাইফ এনজয় করবে। একটা সময় তারা বাচ্চা নিতে চাইলেও আর হচ্ছিল না। তখন বাবার নিজের কোম্পানিতে প্রচুর লাভ হচ্ছিল। নানার পরিবারও মেনে নেয়। বাবার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বাচ্চা নেই। অনেক ডাক্তার দেখালো, কোনো লাভ হয়নি। পরে যখন আশা ছেড়ে দিল, তখন আমি পেটে আসলাম। আমি হওয়ার পর বাবা মা খুব খুশি ছিল, কিন্তু বাবা তখন আর সময় দিতে পারতো না। বিজনেসে এত ডুবে গেল যে কবে ঠিক করে মায়ের সাথে কথা বলে তাও ভুলে যায়। আমি বড় হতে থাকি, কিন্তু বাবাকে ছাড়াই। মাসে 2 মাসে আমরা ঘুরতে যেতাম, কিন্তু বাবা মার মধ্যে কোনো বন্ডিং দেখতাম না, কেমন যেন ছাড়া ছাড়া। আমি ক্লাস 8-এ থাকতে একদিন বাসায় গিয়ে মাকে পাইনি। পেয়েছি ছোট্ট একটা চিরকুট, লেখা ছিল, সায়নী, মাফ করে দিস মা, আমি আর তোদের সাথে থাকতে পারছি না। তুই চলে যা স্কুলে, আর তোর বাবা অফিসে। আমি একা। এই একা মানুষটাকে সঙ্গ দিয়েছে একজন, আমি তার হাত ধরে চলে যাচ্ছি। তোর অযোগ্য মা। আমার মায়ের রান্না ভালো ছিল। বাবা বলতো, শোভা, তোমার রান্না খেয়েই সবাই ফিদা হয়ে যাবে। আমি সেদিন খেতে পারিনি। বাবা আসার পর চিরকুটটা হাতে দিই। বাবা কাঁদেনি, বেরিয়ে যায়। আর আসে অনেক রাতে ড্রিঙ্কস করে। এসে ড্রয়িং রুমে বসে চিৎকার করে কাঁদে, শোভা, সব দিব তোমাকে, 24 ঘন্টা তোমার সাথে থাকবো, ফিরে এসো প্লিজ। এবং এটা বাবার রুটিন এখন, প্রতি রাতেই এই কাজ করে। মা আমাকে আর দেখতে আসেনি। আমি জানি না দোষ কার, তবে মাকে আমি মিস করি। মায়ের উষ্ণতা আমি মিস করি। কাঁদতে থাকে সায়নী। পরি বুঝে উঠতে পারে না সে কি বলে সান্ত্বনা দেবে। সে চুপচাপ সায়নীকে কাঁদতে দেয়। মন খুলে কাঁদুক মেয়েটা, কাঁদলে মন হালকা হবে। এই কথাটা পরির খালা তাহেরা বলে সব সময়। একদিন জহুরা কোনো এক কারণে পরীকে ধমকি দেয়। পরি কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। তখন তাহেরা এগিয়ে এসে বলে, কান্না চেপে রাখিস না, যখন কান্না আসবে মন খুলে কাঁদবি, ইচ্ছে হলে জোরে জোরে শব্দ করে কাঁদবি, দেখবি মন হালকা হয়ে যাবে। পরীর খুব ইচ্ছে হয়েছে, জিজ্ঞেস করে, খালা, তুমি কখনো মন খুলে কেঁদেছো? কিন্তু জিজ্ঞেস করে না, কারণ সে জানে তাহেরা কখনো মন খুলে কাঁদেনি। তাহেরাকে অনেক কষ্টেও হাসি মুখে থাকতে দেখেছে জহুরার মতন। জহুরাও কখনো মন খুলে কাঁদেনি, তবে জহুরা একদিন কাঁদবে বলে প্ল্যান করে রাখে। পরি যেদিন মানুষের মতন মানুষ হবে, নিজের পরিচয় গড়বে, সেদিন জহুরা খুব কাঁদবে। পরি আর সায়নীর একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যার নাম ফ্রেন্ডশিপ। দুই প্রান্তের দুটো মানুষ, কিন্তু যেন দুজনেই একই আত্মা। এত কিছুর মধ্যেও পরি তার লক্ষ্যকে ভুলে যায়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে, মেডিকেলের এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে, আর অন্য কিছুর জন্য ফর্ম ফিল আপের সামর্থ্য নেই। আর এত জায়গায় যেতে হলে ভাড়াও লাগবে, লোকও লাগবে, তাই সে মেডিকেলের জন্যই প্রস্তুতি নিতে থাকে। আর সায়নী পুরো দেশ ঘুরবে এই উছিলায়। সায়নী অনেক ট্রাই করে পরির সব টাকা দিতে, কিন্তু পরির এক কথা, সে সায়নীর থেকে টাকা নেবে না। সায়নী এতটা বোঝে যে পরির আত্মসম্মান বোধ প্রচুর। পরির কঠিন পরিশ্রমের ফল পায় সে, মেডিকেলে টিকে যায়। মেডিকেলে চান্স পাওয়ার পরের দিন সকালে পরি বসে বসে হিসাব করছিল কোথায় কত লাগবে, ভর্তি হতে কত, বই খাতা ভাড়া সব মিলিয়ে কত লাগবে। জহুরা প্রতি মাসে ব্যাংকে কিছু টাকা রাখতো, এখন তা খরচ করার সময় এসেছে। তখন দরজায় টোকা পড়ল, জহুরা কাজে গেছে, এই সময় তো কারোর আসার কথা না। আর তাহেরা আজ ডাক্তারের কাছে যাবে।
পরি দরজা খোলে। সম্পূর্ণ অচেনা একজন মানুষ দাঁড়িয়ে আছে পরীর সামনে, মধ্যবয়স্ক এক লোক। জহুরার সম্পূর্ণ বারণ আছে অপরিচিত লোককে ঘরে ঢোকানোর ব্যাপারে। পরি ঘাবড়ে যায়। কে লোকটা? কংগ্রাচুলেশন মাই গার্ল। থ্যাংক ইউ। চিনলাম না তো আপনাকে। আমার নাম মুহিত আব্দুল্লাহ। তোমার মা আমাকে চিনবে। মা কখনো এই নামের কাউকে চেনে বলে তো বলেনি। ভুলে গেছে হয়তো। কিছু মনে করবেন না, আমি ভিতরে আসতে দিতে পারবো না আপনাকে, মা রাগ করবে। আচ্ছা, আমি অপেক্ষা করি, জহুরা আসলে না হয় ভিতরে যাব। পরি কি বলবে বুঝতে পারে না। ঘরে গিয়ে জহুরাকে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই জহুরা চলে আসে। এসে পরীকে বলে, তুই ঘরে বসতে দিসনি কেন ওনাকে? আমাদের গ্রামের মাতব্বরের ছেলে উনি। তুমি তো বলনি কখনো, তাই। লোকটা এগিয়ে আসে। থাক, মেয়েকে কিছু বলবে না, মেয়েটা আমাকে চেনে না। শুনলাম পরি মেডিকেলে চান্স পেয়েছে, তাই দেখতে চলে এলাম। জি, কিন্তু আপনাকে কে বলেছে? এই শুনছি আর কি। খবর কি আজকাল বসে থাকে নাকি? তো ভাবিকে নিয়ে আসতেন। ভাবি? বিয়ে করিনি তো ভাবি কোথায় পাবো? জহুরা নিজেকে অপরাধী মনে হলো। হয়তো জহুরার জন্যই মুহিত বিয়ে করেনি। জহুরা মুহিতকে ঘরে বসতে দেয়। পরি নাস্তা বানাতে চায়। জহুরা মুহিতকে বলে, বিয়ে করেননি কেন? শেষ বয়সে তো একজনকে দরকার হয়। আপনিও তো করেননি। আমার তো বিয়ে হয়েছে, সংসার কপালে জোটেনি। আমার হয়তো কপালে সংসারটা করা নেই। আমার তো মেয়ে আছে, সে দেখবে। কয়দিন? বিয়ে দেবেন না মেয়েকে? জহুরা চুপ হয়ে যায়। আসলেই তো, বিয়ে তো দিতে হবে। জহুরা কখনো পরীর বিয়ে নিয়ে ভাবেইনি। পরীকে বিয়ে দিতে হবে এতটা কল্পনাতেও আনেনি। মোহিত বলার পর মাথায় এলো, আসলেই তো, বিয়ে দিলে তো পরী পরের বাড়িতে চলে যাবে। তখন তো জহুরা একা। জহুরার বুকের ভিতর খালি খালি লাগে। শেষ বয়সে আসলেই সে একা। পরী নাস্তা নিয়ে আসে। মোহিত খেতে খেতে একটা প্রস্তাব রাখে। মোহিতের বাসা মেডিকেলের সাথেই। পরী আর জহুরা চাইলেই সেখানে থাকতে পারে। যদি ফ্রিতে থাকতে না চায়, তাহলে না হয় মাস শেষে কিছু পে করলো। কিন্তু জহুরার কর্মস্থল থেকে দূর হয়ে যাবে, আর আরেকজনের বাসায় কিভাবে তারা থাকবে? জহুরা মানে না। মোহিত কিছুটা মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। সেদিন তাহেরা আসে। এসে এসব শুনে জহুরাকে বকাবকি করে। মানুষটা তোমার জন্য বিয়ে পর্যন্ত করেনি, আর তুমি তার এই প্রস্তাবকে ফিরিয়ে দিলে? মেয়েটার ভালোর জন্যই তো বলেছে। পরি চমকে ওঠে। খালা, মায়ের জন্য বিয়ে করেনি মানে? জহুরার না করা সত্ত্বেও তাহেরা সব বলে পরীকে। পরি কেমন জানি ভালো লাগে। এই লোকটার সাথে যদি সে তার মায়ের বিয়ে দেয়। পরীর চোখের মুখের দুষ্টু হাসি দেখে জহুরা বুঝে যায় তার মনে কি চলে। পরি, খবরদার এসব বলবি না আমায়। কি? আমি কি বলবো না? বলেই পরি আর তাহেরা হাসতে থাকে। এই বয়সে বিয়ে করাটা জহুরার মোটেও পছন্দ না। বিয়ের ইচ্ছে থাকলে তো সেই যৌবনই করতে পারতো। জহুরা না করে দেয়। কিন্তু পরের দিনের ঘটনায় জহুরা চমকে যায়। পরের দিন সকালে জহুরা কাজে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়ল। দরজা খুলে জহুরা এক খুব চেনা বুড়োকে দেখল। বয়সের শেষ প্রান্তে মানুষটা জহুরার গ্রামের মাতব্বর, মুহিতের বাবা। সাথে মুহিতও আছে। মুহিত না থাকলে মাতব্বর সাহেবকে চিনতে কষ্ট হতো জহুরার। জহুরা সালাম দিয়ে দুজনকে ভিতরে আসতে বলল। পরি মুহিতকে দেখে খুব খুশি হলো। সাথে সাথে তাহেরাকে খবর দিল, চাচা যান, কি অবস্থা আপনার? কি আর অবস্থা, এই বয়সে কি আর ভালা থাকুন যায়? তুমি কেমন আছো মা? জহুরা থমকে যায়। মাতব্বর সাহেব জহুরাকে তুই করে বলতেন। একবার স্কুল যাওয়ার সময় সময় তাকে ডেকে জিজ্ঞেস করেন, কি রে জহু, আর কত পড়বি? তোর বাপের বাড়িতে আইতে করস না? না থাক, আমি তজ্ঞ বাড়িতে যামু কম সময় কইরা। রহিমের জন্য যেদিন প্রস্তাব নিয়ে যায়, সেদিন জহুরা হালকা আপত্তি করলেও মাতব্বর সাহেব ধমকে দিয়ে বলেন, মাইয়া বেশি কথা কইছ না? মাইয়া গো এত পড়া কেন? কি করবি পইরা? এত ভালা সম্বন্ধ পাবি বেটি। আর তারেক সাব, মাইয়ার মতো লইতে কে কইছে তোমারে? মাইয়া গো আবার এত কথা কি এর? সেই তেজি মাতব্বর এখন অনেক অসহায়। চোখে সেই আগের মতন ঝিলিক দেখা যায় না। বয়সের ভারে নুইয়ে পড়েছেন অনেক। মা, তোমার কাছে আইসি একখান প্রস্তাব লইয়া, আমার পোলার লাইগা। জিদ কইর না মা, তোমারে দুজনকে একখান ভরসার হাত দরকার। মাইয়াটা তো হুনসি ডাক্তার হয়েছে। না চাচা যান, ডাক্তারিতে চান্স পেয়েছে, এখনো ডাক্তার হয়নি। ওই একই কথা, বহু গুণী মাইয়া তোমার। তোমারেও যদি পড়াইতো তাহলে তুমিও আমাগো গ্রামের নাম কর্তা।
তোমার বাপে তো আর পড়াইলো না। জহুরার বলতে ইচ্ছে করছে, আপনাদের জন্যই তো আর পড়তে পারিনি, কিন্তু সে কিছু বলল না। কিছু বলেও লাভ নেই, সে তার সময়টা আর ফিরে পাবে না। এর মধ্যে তাহেরা চলে আসে তার জামাইকে নিয়ে। ভদ্রলোক অফিসের কাজে সব সময় এদিক ওদিক থাকতে হয়। প্রচুর খাটায় মালিক প্রমোশনের লোক দেখিয়ে, কিন্তু প্রমোশন তো দূর, তার বেতন 4 আনাও বাড়ায়নি। যা পায় তা দিয়ে বাসা ভাড়া আর বাজার করতেই ধার দেনা হয়ে যায়। তাও লোকটা খেটে যায়, তার আশা মালিক একদিন ঠিকই বেতনটা বাড়িয়ে দেবে। পরীর মতে তার খালুর মতন নিষ্ঠাবান আর হয় না, আর তাহেরার মতে এই লোকের মতন বোকা আর দুনিয়াতে নেই। আপনা ভালো তো পাগলেও বোঝে, কিন্তু এই মানুষটা বোঝে না। মুহিত কোনো কথা বলেনি, চুপ করে নিচের দিকে তাকিয়েছিল। জহুরা কিছু বলতে যায়, তখন পরী কথা বলে ওঠে, দেখেন, আমার মায়ের গার্জিয়ান নেই ভাববেন না, আমি আমার মায়ের গার্জিয়ান। এই বিয়েতে আমার সম্মতি আছে, কিন্তু গার্জিয়ান হিসাবে আমার মায়ের মতামত চাই। মাতব্বর সাহেব আগের মতন আর বলতে পারলেন না, মাইয়া গো কি এর মতামত। নিজের হাতে জহুরার জীবন নষ্ট করেছে ভাবলেই নিজেরই কষ্ট হয়। রহিম খুব ছেলে ছেলে করছে, তার ছেলে 3টার জন্য গ্রামে থাকা যায় না। চুরি করে, এর মুরগি তার ছাগল টাকা পয়সা যেখানে যা পায় চুরি করে। কয়েকবার বিচারও হয়েছে, কিন্তু রহিম এখন গ্রামের ক্ষমতাবান মানুষ, তার ছেলেদের কেউ কিছু বলার সাহসই পায় না। আর এই ক্ষমতা রহিমকে মাতব্বর স্বয়ং দিয়ে রেখেছেন, আর সেই রহিম এখন মাতব্বরকে গুনেও না। তাহেরা আর পরী মিলে অনেক বোঝায় জহুরাকে। পরী এটাও জানতো যে বাড়িওয়ালাকে শায়েস্তা করা সেই অচেনা ব্যক্তিটি মুহিতই। পুরো 1 সপ্তাহ লেগে যায় জহুরাকে রাজি করাতে। শেষমেশ জহুরা ভাবলো সে দ্বিতীয় বিয়ে করবে, এতে তার মেয়ের কোনো আপত্তি নেই। তাহলে সমস্যা কি? ভরসা করার মতন মানুষ মোহিত, এত বছর পর তার জন্য বিপত্নিক কাটিয়ে দিল, তাহলে তাকে বিয়ে করাই যায়। পরীর মেডিকেলে ভর্তি হওয়ার আগেই জহুরা আর মুহিতের বিয়ে হলো। খুব ছোটখাটো একটা অনুষ্ঠান হলো, আর সব দায়িত্ব পরী নিয়েছে। সুন্দরভাবে বিয়েটা হয়ে গেলে তারা মুহিতের বাসায় ওঠে। বেশ কয়েক মাস ব্যস্ততার মধ্যে কাটে, ভর্তি বাসার মালপত্র নেওয়া, সব গুছানো, এসব করতে করতে। কয়েক বছর পর রহিম শেখ এখন খুব ক্লান্ত। আজকাল জহুরাকে তার খুব মনে পড়ে। তার 3 ছেলেই উচ্ছন্নে গেছে, বউ ও ছেলেদের পক্ষেই থাকে সব সময়। বড় ছেলে তো এই বয়সেই বিয়ে করে সারা দিন বউয়ের সাথে ঝগড়ায় মেতে থাকে। রহিম শেখের ছেলেদের বদনাম পুরো গ্রামে। একদিন রহিম শেখ দাওয়ায় বসে নিজের ছেলে আর ছেলের বউয়ের ঝগড়া দেখ, এসব প্রতিদিন না দেখলে অসম্পূর্ণ লাগে দিনটা। আজ তার মেয়েটা অনেক বড় হয়েছে নিশ্চয়ই, এসব ভেবে চোখে জল ফেলছে। এই সময় গ্রামের নতুন মাতব্বর এলো একটা মেয়েকে নিয়ে। রহিম চাচা, দেখেন কে আইছে। কে? কন্তকে চিনবার পারতেছি না। আমাগো জহুরার মাইয়া, হেই ডাক্তারি পাস কইরা আমাগো দেখবারে আইছে। রহিম শেখ হু হু করে কেঁদে উঠলেন। পরী তার বাবার পাশে বসে। কাঁদছেন কেন? আপনি খুশি হননি? মা, আমারে মাফ কইরা দিস, আমি তোমার লগে নাইনসাফি করছি। সেসব থাক, শুনছি তোমার মা মুহিতরে বিয়া করছে। এটা আরো অনেক বছর আগের কথা। হ্যাঁ, ভালো আছে তো? জি, মা ভালো আছে। রহিমের ছেলেরা ঝগড়া থামিয়ে পরীর দিকে এগিয়ে আসে। আমেনা চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তোলে। আরে, সতীনের মাইয়া আইছে, চেয়ারান আমাগো ডাক্তার নিয়ে আইছে, বইতে দে। আমেনা উপহাস করছে না সুনাম করছে তা পরী বুঝে উঠতে পারছে না। তারপরও জিজ্ঞেস করেন, কেমন আছেন খালা? ভালো গো মা, তোমার মা কয়, বাপে কয়? এই কথা বলেই রহিমের দিকে তাকিয়ে জিভ কেটে কথা ঘুরিয়ে নেয়। বসো বসো, নিজের বাড়ি মনে করবা, আমি তোমার লইগা নাস্তা পানি আনি। না খালা, আমি এখানে আমার মেডিকেল টিমের সাথে এসছি, একটু পরই আবার রওনা দেব। সে কি কথা, তুমি থাকবা কদিন? গ্রামে ঘুরবা, সবার লগে কথা কইবা? সে পরে হবে, আমি আবার পরের সপ্তাহে আসবো বাবা মায়ের সাথে। আমিনা কানের কাছে এসে বলে, হেরে তুমি বাপ ডাকো নাকি? জি খালা, ও নাকি প্রথমবারের মতোই বাবা ডাকি, আর কাউকে তো ডাকার সুযোগ পাইনি। এই বলে আর চোখে রহিমের দিকে তাকায়। রহিম চোখ নামিয়ে নেয়। আমিনা অনেক জোর করেও পরীকে বসাতে পারেনি। পরের সপ্তাহে জহুরা, মুহিত আর পরী আসে, আর সাথে আসে সায়নী, যে নিজের জীবনকে অনেকটা গুছিয়ে নিয়েছে। তাদেরকে আপ্যায়নের জন্য জহুরার ভাইয়েরা উঠে পড়ে লাগে। জহুরা দীর্ঘশ্বাস ফেলে। দূরে থাকলে টান বাড়ে, কাছে থাকলে এই টানটা থাকতো না। জহুরা পরীকে নিয়ে নদীর ধারে যায়। সেই পুরনো নদী, সেই একই রকমই বয়ে চলেছে,
কিন্তু মানুষগুলো বদলেছে, পাড়ের ঘরবাড়ি বদলেছে। মা মেয়ে চুপ করে নদীর তীরে দাঁড়িয়ে থাকে, যেই দেখছে সেই জহুরাকে সালাম করছে। কত সম্মান আজ, দিন কত পাল্টে গেছে, ক্ষতগুলো এখন দগদগ করে, কিন্তু ভালো আছে। জীবনে যে খারাপ অধ্যায়ের পর ভালো অধ্যায় আসে তা তারা বিশ্বাস করে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।